আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসে আজকে আমি পড়াবো অর্থনীতি দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়। নাম হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে খুবই স্পেশাল হতে যাচ্ছে ক্লাসটা। যারা 2024 ব্যাচ আছো, এইবার পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমি করাবো। তো আজকের ক্লাসটা যারা দেখবে তারা খুবই একটা চমৎকার ক্লাস, কারণ আজকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তোমাদের কাছে উপস্থাপন করব। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আর আজকের ক্লাসটা আমি তোমাদেরকে দেখাবো একেবারে বেসিক থেকে শুরু করে। এই অধ্যায়ে আমাদের কিছু ম্যাথ আছে, এবং এই অধ্যায় কোন কোন বিষয়গুলো পড়লে আমি পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে পারবো, বা পরীক্ষাতে যেভাবে প্রশ্ন করা হোক না কেন আমি সব কিছুকে আনসার করে দিয়ে আসতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করি। তো দেখো যে আমি লিখেছি কি, প্রথমে লিখেছি তোমার জনসংখ্যার পরিমাপ। তো মনে রাখবা একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসংখ্যা। তুমি একটা দেশের অর্থনীতির কাঠামোকে উন্নয়ন করতে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই জনসংখ্যা। তো এই জনসংখ্যা এই অধ্যায় থেকে আমরা দেখব যে আমাদের দেশে, অর্থাৎ প্রত্যেকটা দেশের জনসংখ্যা কতগুলো আছে, অর্থাৎ কত কোটি জনসংখ্যা বসবাস করে। তো এইটা আদিম যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত, অর্থাৎ এখন আমরা এই আধুনিক যুগে বসবাস করে জানতে পারতেছি আমাদের দেশে এত কোটি মানুষ বসবাস করতেছে। তো এই যে আদমশুমারি প্রথমে আমি লিখেছি, দেখো আদমশুমারি, এই আদমশুমারি তোমার বিষয়টা কি? আদমশুমারি হচ্ছে শুরু হয় আমাদের দেশে প্রথম তোমার 1974 সালের পর থেকে রেগুলারলি আদমশুমারি করা হচ্ছে, 1974 সাল। তো বেসিক্যালি শুরু হয়েছিল 1901 সাল থেকে আদমশুমারি গণনার কাজটা শুরু হয়েছিল। তো ব্যাপকভাবে শুরু হয় 1974 সাল থেকে আদমশুমারি পরিচালিত হচ্ছে। তো আদমশুমারি হচ্ছে তোমার বাড়ি বাড়ি গিয়ে যে মানুষ গণনা করে। আমরা যারা এলাকাতে আছি দেখতে পাবো বেশ তোমার 10 বছর পর পর আদমশুমারি হয়। তো মানুষ বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে তোমার ছেলের কয়টা বিয়ে করছে, কয়টা সন্তান আছে, তোমরা কয় ভাই বোন ইত্যাদি। এভাবে কি যে গণনা যে করার কাজটার নাম হচ্ছে আদমশুমারি। তো আদমশুমারি থেকে এমসিকিউ আসবে, এটা কত বছর পর পর করা হয়? 10 বছর পর পর আদমশুমারি করা হয়। তো দেখো এরপর নিবন্ধীকরণ পদ্ধতি। নিবন্ধীকরণ পদ্ধতিটা মানে হচ্ছে যে আমরা জন্ম, মৃত্যু, বিবাহ করে থাকি, তখন আমাদের যখন জন্ম গ্রহণ করি আমরা বেশ 3-4 বছর বা 5 বছর পরে যখন স্কুলে গিয়ে ভর্তি হতে যাই তখন কি জন্ম নিবন্ধন করি। এরপর মৃত্যুবরণ করলেও যারা হাসপাতালে মৃত্যুবরণ করে তাদেরও ডেটের একটা সার্টিফিকেট দেয়, ওটার নাম হচ্ছে নিবন্ধীকরণ পদ্ধতি। আর একটা হচ্ছে বিবাহ করলেও রেজিস্ট্রেশন করা হয় বা করতে হয়। ওইভাবেও কি আমরা যে তোমার জনসংখ্যা আমাদের দেশে কতগুলো আছে আমরা জানতে পারি। এরপর দেখো নমুনা জরিপ পদ্ধতি। এটার বিষয়টা হচ্ছে দেখবা যে নির্বাচন হয়, এটা আমরা সবাই জানি, কিছুদিন আগেও নির্বাচন হয়েছিল। তো নির্বাচনের মাধ্যমে মূলত হচ্ছে নমুনা জরিপ পদ্ধতিটা তোমার কার্যকর করা হয়। তো এরপর দেখো আমি লিখে রেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এই অধ্যায়ের যে সূত্রবলী আছে। তো সূত্রবলীর প্রথমত আমি আজকে তোমাদেরকে দেখাবো সূত্রগুলো কিভাবে, কোন কোন সূত্রগুলো আছে এইগুলো নিয়ে কথা বলবো। তো এরপর প্র্যাকটিস করবো পরবর্তী দ্বিতীয় পার্টে। তো দেখো আমি লিখেছি জনসংখ্যার ঘনত্ব। তো দেখো তোমাকে আগে জানতে হবে জনসংখ্যার ঘনত্বটা কি। তো জনসংখ্যার ঘনত্ব হচ্ছে তোমার প্রতি বর্গ কিলোমিটারে, কি বলছি দেখো, প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করতেছে, এটার পরিমাপটা হচ্ছে তোমার জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব কি ডিয়ার স্টুডেন্ট? জনসংখ্যার ঘনত্ব হচ্ছে তোমার প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক স্থায়ীভাবে বসবাস করতেছে, ওইটাকে বোঝাচ্ছে জনসংখ্যার ঘনত্ব। তো জনসংখ্যার ঘনত্ব একটা সূত্র আছে। তো সূত্রটা কি? জনসংখ্যার ঘনত্ব যখন আমরা বের করতে যাব তখন দেখতে পাবো যে দেশের মোট জনসংখ্যা, সৃজনশীলে আমাদের দেওয়া থাকবে দেশের মোট জনসংখ্যা ভাগ
দেশের মোট আয়তন। তো সৃজনশীলে দেওয়া থাকবে একটা মোট জনসংখ্যা দেওয়া থাকবে, বলবে এত কোটি, 18 কোটি, 20 কোটি, এরপর ওই দেশের মোট আয়তন দেওয়া থাকবে। এখন সৃজনশীলে যদি তোমার ওই দেশের বা কোনো দেশেরই আয়তন দেওয়া নাই, তখন আমাদের বাংলাদেশের আয়তনটা ধরে অঙ্কটা করতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি ইংরেজিতে ডিপি। তো জনসংখ্যার ঘনত্বকে বলা হচ্ছে ডিপি। ডিপির মিনিংটা কি? ডেনসিটি অফ পপুলেশন কে বোঝাচ্ছে জনসংখ্যার ঘনত্ব, এর বাংলা সমান সমান বা ইকুয়াল টিপি। টিপি মানে হচ্ছে টোটাল পপুলেশন, অর্থাৎ তোমার দেশের মোট জনসংখ্যা। এরপর ডিভাইডেড বাই টিএ। টিএ মানে কি? টোটাল এরিয়া, মানে হচ্ছে দেশের মোট আয়তন। এইভাবে হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হয়। তো এটা কি করবা? তোমরা অবশ্যই মুখস্থ করবা। তো এরপরে দেখো আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী আছে যেগুলো থেকে তোমার অঙ্ক দিয়ে থাকে। তো ওইগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো। একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, আশা করি খুবই ভালো হবে। গুরুত্বপূর্ণ সূত্র আছে যেগুলো থেকে বিভিন্ন সৃজনশীলে অলরেডি তোমরা ভুল প্রশ্ন সলভ করেছো, যারা দেখতে পেয়েছ এই অঙ্কগুলো আসে ওদের থেকে। তো কি লিখেছে দেখো, জনসংখ্যার নির্ধারক। তো জনসংখ্যার কিছু নির্ধারক আছে। জনসংখ্যার নির্ধারক কয়টা? 3টা। একটা হচ্ছে তোমার জন্মহার, আর একটা হচ্ছে তোমার মৃত্যু হার, আর একটা নেট অভিবাসন। এই 3টা। তো এই 3টা থেকে প্রথমে আমি লিখেছি জন্মহার। তো জন্মহার তুমি বিষয়টা কি, এই বিষয়টা তোমাকে সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। আগে বুঝতে হবে জন্মহারটা কি। তো জন্মহার হচ্ছে তোমার কোনো দেশের প্রতি বছরে মোট জনসংখ্যার, কি বলছি, কোনো দেশের প্রতি বছরে মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে তার পরিমাণকে বলা হচ্ছে জন্মহার। তো জন্মহার কি ডিয়ার স্টুডেন্ট? জন্মহার হচ্ছে কোনো দেশের প্রতি হাজারে, অর্থাৎ বলছে কোনো দেশের প্রতি বছর মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে তার পরিমাণকে জন্মহার বলে। তো এই জন্মহার নির্ণয়ের একটা সূত্র আছে। ওই সূত্রটা কি দেখি তো? দেখো, জন্মগ্রহণকারী জীবিত শিশুর মোট সংখ্যা বা বছরের মাঝামাঝি সময়ের মোট জনসংখ্যা গুণ 1000। বা এটাকে তুমি ইংরেজিতেও লিখতে পারো, জন্মহারকে লিখতে পারো সিবিআর, ক্রুড ব্রেথ রেট, অর্থাৎ সিবিআর মানে হচ্ছে জন্মহার। জন্মহারের ইংরেজিতে এটা লিখতে পারো টিবি বা সামেশন বি বা টিপি বা সামেশন পি বা পি গুণ 1000। এটাকে তুমি আরো সুন্দর করে এভাবে লিখতে পারো যে টিপি গুণ 1000 সামেশন বি বা সামেশন পি গুণ 1000, বা এভাবে লিখতে পারো বি ভাগ পি গুণ 1000। তো এই যে এগুলো আমি তোমাদেরকে এভাবে দেখানোর মানে হচ্ছে তোমার এমসিকিউ থাকতে পারে। এইভাবে এমসিকিউ তোমার এই যে 3টা আইটেম দেখাইলাম, যে কোনো একটা থাকতে পারে। যে সিবিআর দেওয়া থাকতে বি ভাগ পি, বা সিবিআর দেওয়া থাকতে পারে সামেশন বি ভাগ সামেশন পি, এভাবে যে কোনো একটা দেওয়া থাকতে পারে। তখন তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে সিবিআর, অর্থাৎ জন্মহার নির্ণয়ের সূত্র। তো তুমি এটা অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আরো কিছু মৃত্যু হারের সূত্রটা তোমাকে এখন আমি দেখাবো। একটু দিয়ে আমরা এটা আগে জানতে হবে আমাদের। মৃত্যু হার ঠিক সেম, কোন দেশে প্রতি বছর মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করে তার পরিমাণকে বলা হয় মৃত্যু হার। তো দেখো তাহলে মৃত্যু হারটা কিভাবে বের করতে হয়? মৃত্যু হারটা বের করতে হয়, সূত্রটা হচ্ছে উপরে লিখবা মোট মৃত্যুর সংখ্যা ভাগ বছরের মাঝামাঝি সময়ের মোট জনসংখ্যা গুণ 1000। আমি আবারও বলতেছি, দেখো উপরে লিখবা মৃত্যু হার সমান, উপরে থাকবে মোট মৃত্যুর সংখ্যা ভাগ বছরের মাঝামাঝি সময়ের মোট জনসংখ্যা গুণ 1000। তো এটাকে আমরা ইংরেজিতে লিখব সিডিআর ইকুয়াল টিডি ভাগ টিপি গুণ 1000, বা এটাকে এভাবেও লিখতে পারি সামেশন ডি ভাগ সামেশন পি গুণ 1000, অথবা ডি ভাগ পি গুণ 1000। তো ডিয়ার স্টুডেন্ট, এই এতটুকু অংশ মূলত এমসিকিউর জন্য। তোমরা অবশ্যই যখন
অঙ্কটা করবা, এই মৃত্যু হার যদি আসে পরীক্ষাতে তাহলে এই সূত্রটা আগে লিখবা, তারপর এটা লিখবা। এগুলো লিখিও না, এগুলো এমসিকিউ এর জন্য মূলত দিয়েছি, লিখলেও হবে, তবে সবচেয়ে বেটার হবে এটা লিখলে। তো দেখো এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলি আছে, সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে নিট অভিবাসন বের করতে হয়। বের করব নিট অভিবাসন। নিট অভিবাসনকে দুই ভাগে ভাগ করা আছে। নিট অভিবাসনকে কয় ভাগে ভাগ করা আছে বলো তো ডিয়ার স্টুডেন্ট? দুই ভাগে ভাগ করা আছে, একটা কি অভিবাসন আর একটা হচ্ছে বহির্গমন। তো অভিবাসনটা কি? অভিবাসনটা হচ্ছে তোমাকে বোঝানোর জন্য বলছি, একটু শুনো মনোযোগ দিয়ে। মনে করো আমাদের দেশ থেকে স্থায়ীভাবে অন্য কোনো দেশে চলে যাওয়াকে বলা হচ্ছে অভিবাসন। তো অভিবাসনের বিষয়টা কি বুঝছি আমরা? আবারও বলতেছি, অভিবাসন হচ্ছে কোনো দেশ থেকে অন্য দেশে স্থায়ীভাবে চলে যাওয়াকে বলা হয় অভিবাসন। মনে করো তোমার বড় ভাইয়া সে চাকরির উদ্দেশ্যে মালয়েশিয়া গিয়েছিল, এখন সে ওইখানে গিয়ে স্থায়ীভাবে চলে গেছে মালয়েশিয়াতে। অর্থাৎ তোমার কোনো ব্যক্তি যদি নিজ দেশ থেকে অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করে তাহলে তাকে বলা হবে অভিবাসন। আর বহির্গমনটা কি? বহির্গমন হচ্ছে তোমার যে দেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে যে চলে যাচ্ছে, ওই চলে যাওয়াটার নাম হচ্ছে বহির্গমন। অর্থাৎ যে দেশ থেকে চলে যায় তাকে বলা হচ্ছে বহির্গমন। তাহলে আমরা অভিবাসন আর বহির্গমন বুঝেছি। তাহলে দেখো বহিরাগমন আর একটা হচ্ছে বহিরাগমন, অর্থাৎ অন্য দেশ থেকে তোমার দেশে জনসংখ্যা আগমন ঘটলে তাকে বলা হচ্ছে বহিরাগমন। তাকে আমরা প্রকাশ করতেছি আই এম দ্বারা। আই এম দ্বারা বলা হচ্ছে বহিরাগমন। একটু মনে রাখবা, বহিরাগমনকে কি দ্বারা প্রকাশ করতে? আই এম দ্বারা। বহির্গমনকে বলা হচ্ছে ও এম দ্বারা। আর নিট অভিবাসনকে প্রকাশ করতেছি এন এম দ্বারা। তো ডিয়ার স্টুডেন্ট, নিট অভিবাসনে তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো, আই এম মাইনাস ও এম, অর্থাৎ তোমার বহিরাগমন থেকে বাদ দিতে হবে বহির্গমন। তাহলে আমরা পেয়ে যাব এই দুটো মাইনাস করলে পাবো নিট অভিবাসন। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, এভাবে আমরা নিট অভিবাসন বের করতে পারি। বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে, তো আমরা ওইটার দিকে লক্ষ্য না করে আমরা যদি আজকে থেকে এটা শিখে ফেলি তাহলে খুবই ভালো একটা ফলাফল আসবে। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আরো কিছু সূত্রাবলী আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আগেই বলেছি আজকের ক্লাসটা হবে বেসিক ক্লাস, দ্বিতীয় পার্টে হবে আমাদের প্র্যাকটিস ক্লাস। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসটা অবশ্যই তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং নোট করতে হবে। যত হার্ড পরিশ্রম করব তত আমাদের কি হবে, সহজ হবে বিষয়টা। আর যত আমরা প্র্যাকটিস করব তত আমাদের কাছে আরো সহজ, আরো ইজি হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, বেসিক যদি না থাকে তাহলে তুমি প্র্যাকটিসে যেতে পারবে না। স্টুডেন্ট, এই অধ্যায় থেকে তোমাকে আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি, যে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার। তো জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার নির্ণয় করার জন্য সূত্রটা আমি লিখেছি। কিভাবে আমরা জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বের করব ওইটা নিয়ে এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বের করতে হয় জন্মহার মাইনাস মৃত্যু হার ভাগ 1000 গুণ 100। দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বের করতে হলে গুণ দিতে হয় 100 আর নিচে ভাগ দিতে হয় কিন্তু 1000 দিয়ে, এটা ভুলিয়ে ফেলবা না। তো আবারও আমি বলতেছি কিভাবে বের করতে হয়, জন্মহার মাইনাস মৃত্যু হার ভাগ 1000 গুণ 100। তো আমরা এর আগে পড়েছি জন্মহার মৃত্যু হার কিভাবে বের করতে হয়। এই সূত্রে তোমার জন্মহার মৃত্যু হার হয়তো অবশ্যই ডিরেক্ট দেওয়া থাকবে, ডিরেক্টলি দেওয়া না থাকলে তোমাকে জন্মহার এবং মৃত্যুহার আগে বের করে নিতে হবে। তো দেখো, জন্মহার মৃত্যুহার এই যে বিষয়টা, এটা আমরা ইংলিশেও লিখে ফেলতে পারি শর্টকাটে। কেমনে দেখো, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারকে লিখতে পারি NGR ইকুয়াল CBR মানে হচ্ছে জন্মহার মাইনাস মৃত্যুহারকে বলা হচ্ছে CDR ভাগ 1000 গুণ 100। তো এইটাই হচ্ছে আমাদের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার নির্ণয়ের সূত্র। তো এটা অবশ্যই তোমরা নোট করবা এবং কালকে থেকে আমরা নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিস করব। জনসংখ্যা বৃদ্ধির হার, তো জনসংখ্যা কিভাবে বৃদ্ধির হার নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিভাবে
যে বের করতে হবে জনসংখ্যার বৃদ্ধির হার ইকুয়াল জন্মহার প্লাস বহিরাগমন মানে হচ্ছে বাইরের দেশ থেকে আমাদের দেশে আগমন, এই দুইটা প্লাস করতে হইব, মাইনাস করতে হইব মৃত্যু হার মাইনাস বহির্গমন। তো আমরা আগে পড়েছি ভাগ 1000 গুণ 100। তো এটাকে আমরা ইংরেজিতে এভাবে লিখতে পারি পিজিআর মানে হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির হার ইকুয়াল সিবিআর প্লাস এমআই। সরি, এটা এখানে প্লাস হবে, দুইটা কি হবে যে তোমার এখানে প্লাস করতে হবে। তো এরপর দেখো তোমার সিবিআর প্লাস আইএম মানে হচ্ছে বহিরাগমন মাইনাস করতে হইব সিডিআর প্লাস ওএম, এই দুইটা যোগ করে এটা থেকে মাইনাস করতে হইব এইটা। তো এরপরে দেখো ভাগ 1000 গুণ 100, এভাবে আমরা বের করব জনসংখ্যা বৃদ্ধির হার। তো এরপর দেখো কাম্য জনসংখ্যা তত্ত্ব, অর্থাৎ কাম্য জনসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় অর্থনীতিবিদ ডাল্টন সে একটা সূত্র প্রয়োগ করেছে বা আমাদেরকে দিয়েছে। তো দেখো তার সূত্রটা কি, যে m ইকুয়াল a মাইনাস ও ভাগ ও, অর্থাৎ m তে বোঝাচ্ছে অসামঞ্জস্যের পরিমাণ, a তে বোঝাচ্ছে প্রকৃত জনসংখ্যা, ও তে বোঝাচ্ছে কাম্য জনসংখ্যা। তাহলে দেখো এভাবে হচ্ছে কাম্য জনসংখ্যা বের করতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এইভাবে এই অধ্যায় থেকে এই বিষয়গুলো যদি জানো বা বুঝে থাকো, তাহলে অবশ্যই তুমি যারা 2024 ব্যাচ আছো, তোমাদের কিছুদিন পরে অর্থনীতি পরীক্ষা, তো অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবে। এই অধ্যায় থেকে তোমরা আনসার করে দিয়ে আসতে পারবা। আমি আজকে যেগুলো দেখিয়েছি ইনশাল্লাহ বিশ্বাস রাখো এখান থেকেই তোমার প্রশ্ন করা হবে। তো দেখো আজকে আমরা শুধু খালি তোমার সাধারণ বেসিক কিছু নলেজ নিয়েছি অধ্যায় থেকে। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস করব। মনে রাখবো যত প্র্যাকটিস হবে তত সহজ হবে আমাদের পরীক্ষাটা বা এক্সামটা। তো ডিয়ার স্টুডেন্ট, দ্বিতীয় পার্টে দেখা হচ্ছে আবারও। তো সেই পর্যন্ত অবশ্যই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগী হও পড়াশোনায়, যেহেতু কিছুদিন পর এক্সাম। তাহলে দেখো, আর হচ্ছে আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝেও জানিয়ে দিবা, কমেন্ট করে জানাবা ক্লাসটা কেমন হয়েছে। তোমাদের আরও কিছু দেওয়ার চেষ্টা করব। তাহলে ওইটা আরও কিছু দেওয়ার আগে তোমাদের কিছু দিতে হবে, যে ভিডিওটা আমার ক্লাসটা শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে এবং কমেন্ট করে জানাতে হবে আরও কি কি তোমাদের এই অধ্যায় থেকে সমস্যা বা কোন অধ্যায়গুলো সমস্যা আছে অর্থনীতি, সেইগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।